এবার হলো গতিতত্ত্ব বা কাইনেমেটিক্স। তাহলে বস্তুর স্থিতি, গতি এগুলো বিচার করার জন্য সবার প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হলো বস্তু আর কণা। মানে বডি অ্যান্ড পার্টিকেল। তাহলে বস্তু বলতে তো আমরা জানি নির্দিষ্ট আকার এবং আয়তন বিশিষ্ট কোনো পদার্থকে বস্তু বলে। তাহলে এদের আকার এবং আয়তন দুটোই আছে, তাহলে এরা বস্তু। এবার এদের গতিতত্ত্ব বিচার করার সময় আমরা কিছু কাজ করি, তাহলে আমাদের কাজটা একটু সুবিধে হয়ে যায়। তাহলে কি করি আমরা, এই বস্তুর এই যে বিস্তার এইগুলোকে উপেক্ষা করে আমরা এটাকে কণা বলে বিবেচনা করি। তার মানে কণাটার ভর আছে, যেমন বস্তুর ভর ছিল এরও ভর আছে, কিন্তু আয়তনটা নগণ্য। তাহলে বস্তুকে বিস্তারহীন কণারূপে কল্পনা করা হবে বা বিবেচনা করা হবে, যার ভর আছে এবং আয়তন নগণ্য। তাহলে আমরা যে আলোচনাগুলো করব এই গতিতত্ত্বে, বিশেষত আমরা কণা বিবেচনা করেই করব। আচ্ছা, এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ধারণা সেটা হলো রেস্ট অ্যান্ড মোশন। ক্লাস 9-এও পড়া হয়েছিল, তারই একটু এক্সটেন্ডেড ভার্সন এখানে। মানে স্থিতি ও গতি। তো আমরা তো স্থিতিগতির সংজ্ঞা যেটা জানতাম সেইটা দিয়ে শুরু করা যাক। সময়ের সঙ্গে যে বস্তু তার চারপাশের বস্তুর তুলনায় নিজের অবস্থান পরিবর্তন করে, তাহলে তাকে সচল বা গতিশীল বস্তু বলে। আর সময়ের সঙ্গে যে বস্তু তার চারপাশের বস্তুর তুলনায় স্থান পরিবর্তন করে না, তাকে কি বলে? স্থির বলে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে যে কার সঙ্গে বস্তুটাকে তুলনা করছি, মানে চারপাশ। তাহলে এই চারপাশের উপর নির্ভর করে কোনো বস্তু স্থির হবে না গতিশীল হবে আমরা বিচার করতে পারবো। আবার এটাও আমরা দেখেছিলাম যে এই স্থিতি বা গতি এরা কি আপেক্ষিক। এরা আপেক্ষিক অর্থাৎ কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু স্থির আছে কিন্তু অন্য বস্তুর সাপেক্ষে সে গতিশীল। তো এইরকম দেখা গেছিল। যেমন সবথেকে সোজা উদাহরণ হলো ট্রেনের মধ্যে। তাহলে ট্রেনের মধ্যে যে যারা আছে, কেউ একজন আছে, তার সহযাত্রীর সাপেক্ষে সে কিন্তু স্থির, কিন্তু প্ল্যাটফর্মে থাকা কোনো ব্যক্তি বা কোনো বস্তু তার সাপেক্ষে কিন্তু চলমান ট্রেনে সে গতিশীল। তাহলে আবার যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে প্ল্যাটফর্মে থাকা বস্তুরা স্থির, কিন্তু ট্রেনে যে থাকবে সে গতিশীল। তাহলে আমরা যেই মাত্র যার সাপেক্ষে বলছি সেটা যেমন পাল্টে যাচ্ছে, তাহলে স্থিতি আর গতির ধারণাটা সেই ক্ষেত্রে পাল্টে যাচ্ছে। এই জন্যই আমরা বলতে পারি যে স্থিতি এবং গতি সর্বদাই আপেক্ষিক। তাহলে এই জায়গাটা যদি আপেক্ষিক হয়, তাহলে এবার আমরা কোনো বস্তুর
যে সেটা কি স্থির আছে না গতিশীল আছে সেটা বিবেচনা করার জন্য আমরা আর একটু ফাইন ধারণা নিয়ে আসি। এই ফাইন ধারণা আনতে গিয়ে আমাদের দুটো জিনিস জানতে হবে, সেটা হলো নির্দেশ বস্তু এবং নির্দেশতন্ত্র। রেফারেন্স বডি এবং রেফারেন্স ফ্রেম। তাহলে রেফারেন্স বডি বা নির্দেশ বস্তুকে কি বলবো? যার সাপেক্ষে বা যার সঙ্গে তুলনা করে কোনো বস্তুকে স্থির বা গতিশীল বিবেচনা করা যাবে, তাহলে তাকেই বলবো আমরা নির্দেশ বস্তু। তাহলে আবার নির্দেশ ফ্রেম যদি বলি বা নির্দেশ তন্ত্র যদি বলি, বস্তুর অবস্থানের কোনো নির্দেশ বস্তুর সাপেক্ষে জানতে হলে ওই বস্তুর সঙ্গে নির্দেশ তন্ত্রকে যুক্ত করতে হবে। মানে কিছুই না, আমরা আমাদের সবথেকে পরিচিত সেই কার্টেসিয়ান ফ্রেমটাকে নিয়ে আসি আবার। এই ফ্রেমের নিয়ে আর একটু আলোচনা করব, তার আগে এই জায়গাটা একটু বলা যাক। এবার আমরা জানি যে এই যে ফ্রেম আমরা আগে করেছিলাম ভেক্টরে, যে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টেসিয়ান স্থানাঙ্কে আমরা দেখেছিলাম কি, যে কোনো একটা বিন্দু সাথে আমরা তিনটে স্থানাঙ্ক x1 y1 z1, মানে এরকম x1 y1 z1 যে কোনো মান হতে পারে, এরকম তিনটে সংখ্যা যদি আমরা দিয়ে দিই, তাহলে আমরা কি করতে পারবো, সেই বস্তুটার অবস্থানটাকে ঠিক করে নির্দেশ করতে পারবো। তাহলে এইভাবে আমরা এবার এইখান থেকে এবার বস্তুটা যদি আরেকটা বিন্দুতে যায় যেখানে হয় x2 y2 z2, তাহলে আমরা সেখান থেকে তার দূরত্ব, তার সরণ সব বার করতে পারবো, যেমন আমরা ভেক্টরে করেছিলাম অঙ্কের ক্ষেত্রে। তাহলে এই একটা ফ্রেম ব্যবহার করা, এই একটা কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করা, এই এবং এর সাপেক্ষে এই ফ্রেমটাকে স্থির ধরে নিয়ে এর সাপেক্ষে বিচার করা যে বস্তুটা কি সময়ের সাথে তার অবস্থান পরিবর্তন করছে না করছে না। তো এইটা হলো আমাদের নির্দেশতন্ত্র। তাহলে বোঝাই যাচ্ছে যে নির্দেশতন্ত্র ব্যাপারটা বেশি ইউজফুল, এবং এটা আমরা আগেও দেখেছিলাম যে এইটা এতটা ইউজফুল হয়ে যায় যে আমরা এখান থেকে ভেক্টরের ইকুয়েশনগুলো বার করতে পারি, দূরত্ব সব কিছু বার করে ফেলতে পারি। তো গোড়ার ধারণাটা এখান থেকেই আসছে যে আমরা ধরে নিচ্ছি এ স্থির, এইটাই হলো আমাদের মানে রেফারেন্স ফ্রেমটা। এবার এর সাপেক্ষে আমরা দেখব যে সে তার অবস্থান পাল্টাচ্ছে না পাল্টাচ্ছে না, সেটাই দেখতে পারি। আচ্ছা, এবার এই রেফারেন্স ফ্রেম সম্পর্কে আর একটু ডিটেলসে যাওয়া যাক, তারপরে পরের পার্টটা। এবার একটা কোশ্চেন আছে, মানে এবার একটা জায়গা আছে আলোচনার, যে আমরা যখন প্রতিবার আমরা কোঅর্ডিনেট সিস্টেম আঁকছি, সেখানে এখানে এক্স এখানে ওয়াই এখানে জেড দিচ্ছি, এর কি কোনো গুরুত্ব আছে? না এখানে এক্স এখানে ওয়াই এখানে জেড এরকম যা ইচ্ছে দেওয়া যেত। তো এই জায়গাটা মোটামুটি এই স্টেজে সবাই ইনভেরিয়েবলি ইউজ করে দেয়, যেদিকে হোক একটা করে, যে যদি তিনটের মধ্যে 90 ডিগ্রি থাকে। কিন্তু এই জায়গাটা একটু বুঝে নেওয়া দরকার, তার জন্য তিনটে ছবি দেখা যাক, একটা আছে আর বাকি দুটো ছবি দেখা যাক।
এই দুটো আর এইটা, এখানে একটা কথা বলা যেতে পারে, এই এই যে দুটো আঁকা হয়েছে আগে, এরা একই রকম প্রায়। তাই এদের, এই যে এরা একই রকম, এদের বলা হয়, এই দুজনকে রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর একে বলা হয় লেফট হ্যান্ডেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। বাংলায় বলা হয় দক্ষিণ হস্তীয় তন্ত্র, আর এটাকে বলে বাম হস্তীয় তন্ত্র। এবার এগুলো কেন এক কেন আলাদা সেটা বলা যাক। প্রথমে আমরা যেটা ব্যবহার করব, আমরা আমাদের এই পদার্থবিদ্যায় যে ব্যবহার যেটা করব, যার উপর জোর দেব, সেটা হলো মূলত এইটা, দক্ষিণ হস্তীয় নির্দেশতন্ত্রে। এবার এইটা পাবো কি করে প্রথম, এবার দেখা যাক। ডান হাতের প্রথম তিনটে আঙুল যদি পরস্পর সমকোণে ধরি, তার মানে এবার এইটা তাহলে এটা এক্স ওয়াই আর জেড, মানে প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, তার প্রথমটা এক্স, তারপরেরটা ওয়াই, তারপরেরটা জেড। তাহলে এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমরা বলতে পারি এটা রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো আর এইটা হলো যেটা আরেকটা সোজা পদ্ধতি, সেটা হলো এক্স থেকে ওয়াই যদি আমি ট্রাভেল করি, এক্স থেকে ওয়াই ট্রাভেল করলে এটা জেডের ডিরেকশানে যাচ্ছে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে এক্স থেকে ওয়াইতে গেলে, মানে অপোজিট ডিরেকশানে গেলে জেডে যাচ্ছে। তাহলে এইভাবেও খেয়াল করা যায়, তবে আমাদের কাজে লাগার ক্ষেত্রে এইটা আছে, তার মানে এইটা আর এটা, এই দুটোর মধ্যে একটা ইউজ করা যেতে পারে। এবার এই হলো, এবার এটা ছাড়াও আরেকটা ফ্রেম আমাদের লাগবে, সেটা হলো যেটাকে বলা হয় পোলার নির্দেশতন্ত্র। তাহলে পোলার নির্দেশতন্ত্র পড়া আছে আমাদের অঙ্কে। এখানে একটা বস্তুর পজিশনটা যদি পি হয়, এটাকে আর এবং থিটা দিয়ে নির্দেশ করা হয়। আর হলো রেডিয়াস ভেক্টর, আর থিটা হলো পোলার কোণ বা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। আচ্ছা, এবার এই রকম যদি হয়, তাহলে এরকম যেমন ঘুরবে, রেডিয়াস এবং থিটা পাল্টে পাল্টে আমরা এই প্লেনের উপর যে কোনো পয়েন্টের প্লট করতে পারবো। কিন্তু এখানে একটাই সমস্যা, এখানে কিন্তু এটা কিন্তু 2Dতে হবে। এটা যেমন 3Dতে হয়েছিল, এটা 2Dতে হবে। এটাকে চেঞ্জ করা যায় 3Dতে, কিন্তু তার জন্য আমাদের স্ফেরিক্যালে যেতে হবে বা এটা, তো সেই আলোচনাটা থাক। তো আমাদের এটা হলো 2 ডাইমেনশনালে, কিন্তু এখানে যদি আমাকে এই ফ্রেম থেকে এই ফ্রেমে আসতে হয়, মানে এক্স ওয়াই ফ্রেম আছে, সেখান থেকে আমাকে যদি এইটাতে যেতে হয় বা এটাতে আসতে হয়, তাহলে ইকুয়েশনসগুলো কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে এটাতে আসতে গেলে কি, এটা এক্স হতো, এটা ওয়াই হতো, আর এটা যদি আমার আর হয়, তাহলে একইভাবে ইকুয়েশনগুলো দাঁড়াবে এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা।
তো এখান থেকে আমি tan থিটা সমান y বাই এক্স, তার মানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স, আর যদি আমি স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করি তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইভাবে রিলেট করা যাবে, কিন্তু একটাই এখানে কথা বলার, সব পয়েন্ট যদি প্লট মানে আমি এখানে প্লট করছি তো হবে মানে এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্ট পাবো, এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্ট পাবো, কিন্তু একটা পয়েন্ট আমরা পাবো না, সেটা হলো এইটা পাবো না, অরিজিনটা আমরা পাবো না, কারণ অরিজিনটা করতে গেলে 0/0, তার মানে আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো এই পয়েন্টটা ডিরেক্ট অ্যাজ সাচ নেই, তো এইটাই একটা ব্যাপার। আর না হলে তেমন কোনো ইয়ে নেই, কিন্তু এখানের আরেকটা যে রিলেশন মনে রাখতে হবে সেটা হলো যে যেই প্রবলেমে যেটা সুবিধে সেইটা আমাদের ইউজ করতে হবে। এর পরের টপিক হলো গতির প্রকারভেদ, এটাও ক্লাস 9-এ পড়া, আর একটু ডিটেলসে পড়তে হবে। তাহলে সবার প্রথম যেটা আসে সেটা হলো চলন গতি, এটাকে ইংরেজিতে বলে ট্রান্সলেশনাল মোশন। আর আরেকটা যেটা মূল সেটা হলো আমাদের রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি। এই চলন গতিকে আবার দুটো টাইপে ডিভাইড করা যায়। একটা হলো সরল রৈখিক, বা রেক্টিলিনিয়ার, আর একটা হলো বক্ররৈখিক বা কার্ভিলিনিয়ার। তাহলে এই ট্রান্সলেশনাল মোশনটা কেমন হবে? ট্রান্সলেশনাল মোশনটা দেখতে গেলে তাহলে সবার আগে কি বলা হয়েছিল, যে মোশনকে স্টাডি করতে গেলে বা গতি বা স্থিতি স্টাডি করতে গেলে আমাকে একটা রেফারেন্স ফ্রেম লাগবে। ঠিক আছে, তাহলে আমরা আগে একটা রেফারেন্স ফ্রেম নিয়ে নিই। তাহলে এইটা হলো আমাদের রেফারেন্স ফ্রেমটা। এবার এর রেসপেক্টে দেখব যে বডিটা কী টাইপের মোশন করছে, কারণ এটা ছাড়া মানে নির্দেশতন্ত্র ছাড়া এই কনসেপ্টগুলোই কোনো ভ্যালু নেই, এটা আগে বলা হয়েছে। তাহলে এবার একটা বডি আছে, একটা বস্তু আছে, কোনো একটা বস্তু, এটা এই বস্তু আছে, তাহলে এই বস্তুটার মধ্যে যদি আমি আরেকটা ফ্রেম কল্পনা করি, কারণ এরও তো ডাইমেনশন আছে, তাহলে এবার এই বস্তুটা এইভাবে এগিয়ে এইখানে এসছে,
তাহলে এইখানেও কি হচ্ছে, এইখানে মানে এ পজিশনে আগে ছিল, তারপর বি পজিশনে এসছে। তাহলে এখানে দেখার এই রেফারেন্স ফ্রেমটা বডির মধ্যে অ্যাটাচড। আর এটা কি, এটা আমাদের বাইরে রেফারেন্স ফ্রেম, যার সাপেক্ষে আমরা বিচার করব যে এটা বস্তুটা স্থির আছে না গতিশীল। তাহলে দেখা যাচ্ছে এই রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে যে বডিটা তার পজিশন চেঞ্জ করেছে অবভিয়াসলি। তাহলে বডিটা মোশনে আছে, প্রথম জায়গাটা যেটা পরিষ্কার হলো। এবার দ্বিতীয় যেটা দেখতে হবে যে এইখানে যেই মোশনটা হয়েছে, অর্থাৎ এ থেকে বিতে যে বডিটা গেছে, তাহলে এই এ থেকে বিতে বডি যাওয়ার সময় এই যে ফ্রেমটা আছে বডিতে অ্যাটাচড এক্স ওয়াই জেড, এটা কি, এটা প্রথম পজিশনে যেমন ছিল আর শেষ পজিশনে যেমন আছে, এরা কি একজন আরেকজনের সাথে প্যারালাল আছে? এইটা দেখতে হবে তৃতীয়, প্রতিটা পয়েন্ট কি ইকুয়াল ডিস্টেন্স কভার করেছে? তো এই জায়গাগুলো যদি স্যাটিসফাইড হয়, তাহলে আমি এটাকে বলতে পারবো যে এটা একটা রেক্টিলিনিয়ার মোশন, রেক্টিলিনিয়ার ট্রান্সলেশনাল মোশন। কিন্তু যদি বস্তুটা এই রকম একটা মোশন হতো, মূল কোঅর্ডিনেট সিস্টেম এটা, প্রথমে বডিটার কোঅর্ডিনেট সিস্টেম এই রকম আছে, তারপরে এরকম ছিল, আর তারপরে এরকম আছে। তো সবকটা এখানে বডিটা আছে, কিন্তু এটা বডিতে অ্যাটাচড। তাহলে যখন এই মোশনটা হচ্ছে, এই মোশনেও কি এই ফ্রেমের রেসপেক্টে পজিশন চেঞ্জ হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা হলো একটা মোশন আছে, দেখা গেল। এবার এখানে এই যে ফ্রেমটা, বডির যে ফ্রেমটা, এটা একজন আরেকজনের সাথে প্যারালাল এবং এর সাথেও প্যারালাল আছে, তাহলে বলা যেতে পারে এটাও ট্রান্সলেশনাল। কিন্তু যে পথটা আগের ক্ষেত্রে পথটা সরল রৈখিক ছিল, এক্ষেত্রে পথটা কি বক্ররৈখিক হয়ে গেছে, তাহলে এটা হলো ট্রান্সলেশনাল রেক্টিলিনিয়ার মোশন। আর এটা হলো কার্ভিলিনিয়ার রেক্টিলিনিয়ার মোশন, সরি, এটা হলো ট্রান্সলেশনাল কার্ভিলিনিয়ার মোশন। তাহলে এবার দ্বিতীয় পার্ট, রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি। এটা তো আগে যা ছিল তাই, যে যদি কোনো একটা বিন্দু বা কোনো একটা অক্ষের সাপেক্ষে যদি বস্তুটি ঘোরে, তাহলে আমি এটাকে ঘূর্ণন গতি বলতে পারি। এখানে একটা পয়েন্ট দেওয়া যেতে পারে যে যদি অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরে আর অ্যাক্সিসে যদি ওটার মধ্যে থাকে, তাহলে প্রতিটা পয়েন্ট ইকুয়াল ডিস্টেন্স যাবে না, এটা একটা বলা যেতে পারে। তো এইটা আমরা আরও ডিটেলসে পড়বো, ঘূর্ণনের যে চ্যাপ্টার আছে ওখানে আরও ডিটেলসে পড়বো। তো আমাদের মানে মূল আলোচনা হলো ট্রান্সলেশনাল রেক্টিলিনিয়ার মোশন নিয়ে এই চ্যাপ্টারে। এবার নেক্সট টপিকটা হলো, এবার এখানে যে টপিকগুলো মূলত আছে সেগুলো অলরেডি আমাদের পূর্ব পরিচিত, কিন্তু তাদের একটু অন্যভাবে দেখা। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট সেই পুরনো টপিক, দূরত্ব এবং সরণ। একইভাবে আমরা কি বলেছিলাম,
আমরা যা কিছু বিচার করব একটা রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে বিচার করব। তাহলে সবার আগে এই রেফারেন্স ফ্রেমটা আমাদের এঁকে নেওয়া যাক। এক্স ওয়াই জেড। এবার একটা পজিশানে, এই পজিশানটায় এটা ধরে নিলাম পি, এটার কোঅর্ডিনেট হলো x1 y1 z1, এটাকে ধরলাম কিউ। এই পজিশনটা বস্তুর এই পজিশনে ছিল t1 টাইমে, আর এই পজিশনে আছে t2 টাইমে। তাহলে আমি যদি এখান থেকে বার করতে হয়, আমার কি বার করতে হতে পারে, যে ডিস্টেন্সটা বার করতে হতে পারে বা ডিসপ্লেসমেন্টটা বার করতে হতে পারে। তো একই কথা, তাহলে যদি আমার ডিস্টেন্স বার করতে হয় তাহলে এইভাবে বলা যাবে না, আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালও কোন পাতে গেছে। সেটা পি থেকে কিউ এই পাতে হতে পারে, সেটা পি থেকে কিউ এই পাতে হতে পারে, সেটা পি থেকে কিউ এই পাতে হতে পারে। যে অ্যাকচুয়াল যে পাতে গেছে সেই পাতের যে লেন্থটা হবে সেই লেন্থটা নিতে হবে আমাদের, এবং সেইটা হবে তার ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্সটা কি, আমাদের অরিজিনাল যে পাথটা আছে সেই পাথের যে ডিস্টেন্সটা সেটাই হলো, সেই পাথের যে লেন্থটা সেটাই হলো আমাদের ডিস্টেন্স বা দূরত্ব। আর ডিসপ্লেসমেন্ট কী হবে বা সরণ কী হবে, পি আর কিউ এটা প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থান। তাহলে এদের মধ্যে যে সব থেকে ছোটো দূরত্বটা, অর্থাৎ একটা সরলরেখার দূরত্ব, এই সরলরেখার দূরত্ব অর্থাৎ পি কিউ, এই পি কিউটাই হবে এই দুটো বিন্দুর মধ্যে সরণ, মানে বস্তুটার সরণ আর কি, যে বস্তুটা পি থেকে কিউতে গেছে। তাহলে একটা খুব জরুরি কথা এখানে বলা যেতে পারে যে দূরত্ব তো কোন দিকটা হবে, মানে কোন দৈর্ঘ্যটা আমরা মাপবো, সেটা বস্তু কোণা যেদিকে গেছে সেটা, তার মানে এর কোনো নির্দিষ্ট অভিমুখ থাকবে না। কিন্তু সরণের কী হবে, সরণ শুধু প্রাথমিক থেকে অন্তিম বিন্দুতে যে স্ট্রেট লাইনটা কানেক্ট করবে তার লেন্থটা, অর্থাৎ এর একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে। তাহলে ওই জন্য আমাদের এই দূরত্বটা কি হয়ে যাবে, স্কেলার রাশি, আর সরণটা আমাদের হয়ে যাবে ভেক্টর রাশি। কারণ এর মান এবং অভিমুখ থাকবে, এর শুধু মান থাকবে, যদিও দুজনের একক এক। এসআই পদ্ধতিতে মিটার বা সিজিএসে সেন্টিমিটার এটসেট্রা। তাহলে একটা প্রবলেম করা যাক। একটি বস্তু পূর্ব দিকে 5√3 মিটার চলার পর উত্তর দিকে 5 মিটার গেল, বস্তুটির সরণের মান বা বস্তুটির সরণ এর মান এবং দিক বা এবং অভিমুখ এবার প্রথমে এই প্রবলেমটা
এটাকে আস্তে আস্তে এই প্রবলেমটাকে আরও বাড়িয়ে আরও কটা কনসেপ্ট বলা যেতে পারে। আগে এইটা শুধু সলভ করি। আচ্ছা আচ্ছা, এবং দূরত্ব নির্ণয় করো। তাহলে সবার প্রথম যখন আমাকে এরকম ডিরেকশন দিয়ে দেবে, আমি আগে যে চারটে মূল বা চারটে কার্ডিনাল আমাদের ডিরেকশনসগুলো সেগুলো এঁকে নেওয়া হলো বেটার, তাহলে ভুলের জায়গাটা থাকে না। নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। ওকে, তাহলে এবার কি বলেছে, একটি বস্তু পূর্ব দিকে, তাহলে টুয়ার্ডস ইস্ট গেল, টুয়ার্ডস ইস্ট 5√3 মিটার, তাহলে এই ভেক্টরটা এটা হলো 5√3 মিটার। নেক্সট কি, উত্তর দিকে 5 মিটার গেল, তাহলে এই দুটো দিয়েছে। তাহলে আমাকে কি বার করতে হবে, আমাকে দূরত্ব আর সরণ বার করতে হবে। তাহলে এবার যদি দূরত্ব বার করতে, সবার আগে দূরত্বটা বার করা যাক। দূরত্বটা তো ইজি। দূরত্ব অ্যাকচুয়াল যে পাতে গেছে, এই পাতটাতে অ্যাকচুয়াল গেছে, তাহলে প্রথমে গেছে 5√3, তারপরে গেছে 5, তাহলে এই গোটাটা মিটার। তাহলে কত হলো, 5 1 + √3 মিটার। এটা যা হলো এটা। এবার সরণ, সরণ কি, ওর ইনিশিয়াল পজিশন ছিল এখানে, ওর ফাইনাল পজিশন হয়েছে এখানে, তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল, তাহলে এই ইনিশিয়াল থেকে ফাইনাল, তাহলে আমাকে এই লেন্থটা বার করতে হবে, আমাকে এই লেন্থটা বার করতে হবে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা পিথাগোরাসের থিওরাম থেকে হয়ে যেতে পারে। তাহলে রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইন্টু 3, তাহলে এটা কত হচ্ছে 25 1 + 3, তাহলে 100, তাহলে পজিটিভই নেব কারণ ডিস্টেন্স পজিটিভই হয়, তাহলে 10 মিটার। তাহলে এই 10 মিটারটা কিন্তু এলো আমার কি, ম্যাগনিটিউড। আমার কিন্তু এখনো এর ডিরেকশন আসেনি। তাহলে ডিরেকশনের জন্য কি করতে হবে আমাকে, আমি এই অ্যাঙ্গেলটা যদি ক্যালকুলেট করি তাহলে পেতে পারি, তাহলে tan θ ইজ ইকুয়াল টু 5/5√3 ইজ ইকুয়াল টু 1/√3, তাহলে 1/√3 মানে θ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে কি পেলাম, ওর ভ্যালুটা পেয়ে গেলাম, ম্যাগনিটিউড পেয়ে গেলাম 10 মিটার, আর ডিরেকশন পেয়ে গেলাম কি 30 ডিগ্রি উইথ ইস্ট পেলাম। এটা জাস্ট এই প্রবলেমটাকে একটু অন্যভাবে এক্সপ্লোর করা যাক। আমরা যেহেতু ভেক্টরটা জেনে গেছি, তাহলে একটু ওই রকমভাবে এক্সপ্লোর করলে কীরকম হয় দেখি। তাহলে এবার আমাদের তো ইস্ট ওয়েস্ট দেওয়া আছে, তাহলে আমাদের যদি আমরা কোঅর্ডিনেট সিস্টেমে যদি করি তাহলে সেম আমাদের ফরম্যাট হবে। এটা তো 2 ডাইমেনশন, তাহলে এটা হলো এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, আর এটা হলো ওয়াই ড্যাশ। তাহলে এই ফরম্যাটে যদি আমরা করি তাহলে কত হয় আমাদের ডিসপ্লেসমেন্টগুলো। তাহলে প্রথম ডিসপ্লেসমেন্টটা কত, টুয়ার্ডস ইস্ট, তাহলে হচ্ছে 5√3 i প্রথমটা। পরেরটা কত হচ্ছে, পরেরটা হচ্ছে 5 ওয়াইতে জে ক্যাপ, তাহলে এইটা হলো এর ডিসপ্লেসমেন্ট একবারে। তাহলে সরণটা একবারে পেয়ে গেলাম এটা। এবার এর থেকে মান এবং অভিমুখ তো পেয়ে যাওয়াই যাবে, মানে ভেক্টরটা ইউজ করলে এরকম সুন্দর একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম একবারে। তাহলে
এবার যদি আলাদা করে এর ভ্যালু বার করতে হয় তাহলে একইভাবে রুট আন্ডার এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, যেভাবে আমরা ভেক্টরের করেছিলাম একই ফরম্যাট, একই চলে আসবে উত্তর। আর আমাদের যখন আমরা থিটা ক্যালকুলেট করব তাহলে আমরা কি করব, y/x করে দেবো, তাহলে 5/5√3 একই চলে আসবে। এটা জাস্ট একটুখানি ভেক্টর ফরম্যাটে বলা। এরপর এইভাবে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন বার করে ইকুয়েশন যেগুলো আমরা 9-এ করেছিলাম সেই ইকুয়েশনগুলো ক্যালকুলেশন রেসপেক্টে প্রুফ করে তারপরে আরও এগোনো যাবে আর কি।